বিরতির পর আপনারা দেখছেন চেতনা টিভি। রাইস অনলাইন ক্লাস আপনাদের জন্য যেমন প্রত্যেক দিনই থাকে, আজও রয়েছে। এই মুহূর্তে আমরা রয়েছি ফিজিক্সের ক্লাসে। স্যার কল্যাণ ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। বেশ কিছুটা ক্লাস অলরেডি আমরা করে ফেলেছি, আর অল্প সময় আমাদের হাতে রয়েছে। আমি সরাসরি তাই চলে যাব স্যারের ক্লাসে। স্যার প্লিজ। আমরা যেখানে ছিলাম, আমরা লোয়ার আর্থ অরবিট বা এলিওটাকে নিয়ে এতক্ষণ ডিসকাস করেছি। এরপরে আমরা যেটাতে আসবো সেটা হচ্ছে যে জিও স্টেশনারি অরবিট। জিও স্টেশনারি অরবিট, ওকে। আমি আগেই বলেছি যে এই নামটার মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি উত্তরটা লুকিয়ে আছে। জিও স্টেশনারি, জিও মানে হচ্ছে আর্থ, জিওয়েড কথা থেকে কথাটা এসছে, স্টেশনারি মানে অ্যাট রেস্ট। তাহলে যে স্যাটেলাইটটাকে পৃথিবী থেকে তুমি সবসময় রেস্ট কন্ডিশনে দেখবে সেইটাকে তুমি বলবে জিও স্টেশনারি স্যাটেলাইট, ওকে। আচ্ছা, তো এইবার এই স্যাটেলাইটের বেশ কিছু অ্যাডভান্টেজ আছে। কী কী অ্যাডভান্টেজ আমরা আস্তে আস্তে বোঝার চেষ্টা করি। অ্যাভারেজ হাইট রয়েছে 36,000 কিলোমিটার। আরেকবার দেখো, 36,000 কিলোমিটার, 36,000। তার মানে আর্থের অ্যাভারেজ রেডিয়াস হচ্ছে 6400, 6400 কিলোমিটার। তাহলে এটা অলমোস্ট 5 গুণ। তাহলে এই যে হিউজ একটা ডিস্টেন্সে রয়েছে, এই এতটা ডিস্টেন্সে থাকার জন্যে এর একটা সুবিধা আছে। কী সুবিধা? আর্থের অনেকটা পোর্শনকে সে একবারে দেখতে পায়, স্ক্যান করতে পারে। এইটা কিন্তু কমিউনিকেশনের ক্ষেত্রে ভীষণভাবে উপযোগী একটা জিনিস। তো এখন এই যে অরবিট টাইপ, এই অরবিট টাইপটা হচ্ছে সার্কুলার। অরবিট টাইপ সার্কুলার মানে কি? তাহলে অন্যরকম কিছু হতে পারে? হতে পারে, অন্যরকম অরবিটও হতে পারে। স্লাইটলি স্ল্যান্টিং বা একটু হেলানো অবস্থা অরবিটও হতে পারে, সেটা আমি একটু পরে বলছি। আচ্ছা, টাইম পিরিয়ড ও রেভলিউশন, দেখো নামের মধ্যেই উত্তরটা রয়েছে। বললাম জিও স্টেশনারি, পৃথিবী থেকে তাকে তুমি স্থির দেখছো। তার মানেটা কি দাঁড়ায়? পৃথিবী যেভাবে ঘুরছে, স্যাটেলাইটটাও ঠিক একই রকমভাবে ঘুরছে পৃথিবীর সাথে সাথে। তোমাকে যদি বলা হয় তোমার টাইম পিরিয়ড অফ রেভলিউশন কত, তুমি বসে রয়েছো, তোমার টাইম পিরিয়ড অফ রেভলিউশন কত, তার মানে পৃথিবীর চারিদিকে তুমি ঘুরে আসতে কত সময় নিচ্ছ? 24 ঘন্টাই নিচ্ছ, কারণ তুমি তো পৃথিবীর সাথে সাথেই ঘুরছো। এই স্যাটেলাইটটাও সেরকম, পৃথিবীর সাথে সে স্থির অবস্থায় রয়েছে। তার মানে পৃথিবীর মোশনটা আর স্যাটেলাইটের মোশনটা সেম, সিঙ্ক্রোনাইজড। সেই জন্যে পৃথিবী নিজের চারিদিকে ঘুরতে 24 ঘন্টা সময় নিচ্ছে, ওই স্যাটেলাইটটাও নিজের পৃথিবীর চারিদিকে ঘুরতে 24 ঘন্টাই সময় নিচ্ছে। তার মানে যে দেশের মাথায় তুমি তাকে লঞ্চ করবে, সে ওই দেশের ওপরই সবসময় ফিক্স থাকবে। তুমি যদি ইন্ডিয়ার উপরে করো, তাহলে ইন্ডিয়ার উপরেই সে ফিক্স থাকবে। এবার পৃথিবীও ঘুরছে, আমাদের দেশটাও পৃথিবীর সাথে সাথে রিভলভ করছে, স্যাটেলাইটটাও করছে। সেই জন্যে দেখো টাইম পিরিয়ড অফ রেভলিউশন লেখা আছে 24 আওয়ার্স। আর এটা হচ্ছে বেসিক্যালি কমিউনিকেশন পারপাসে ইউজ করা হয়। কেন করা হয় কমিউনিকেশন পারপাসে? কারণ ও তো ফিক্সড জায়গাতে রয়েছে, তার মানে কন্টিনিউয়াস ডেটা ট্রান্সমিট করতে পারবে। ধরো ইন্ডিয়ার উপর, এটাকে বলে অ্যাকচুয়ালি কন্ট্যুর করা। নাগপুরকে কন্ট্যুর করতে হয়। কেন কন্ট্যুর করতে হয়? কন্ট্যুর করার মানে হচ্ছে যে তুমি যখন স্যাটেলাইটটাকে লঞ্চ করবে, তখন এমন একটা পয়েন্টের রেসপেক্টে সেটাকে তুমি ফোকাস করবে যাতে করে ম্যাক্সিমাম এরিয়াটাকে তুমি তাকে কভার করতে পারো। তো আমাদের সেই কন্ট্যুর পয়েন্ট হচ্ছে নাগপুর। নাগপুরকে কন্ট্যুর করে স্যাটেলাইটটাকে প্লেস করা হয়, পার্ক করা হয়, যাতে করে ম্যাক্সিমাম এরিয়াকে সে কভার করতে পারে। ওকে, তো এবারে তুমি নাগপুরকে কন্ট্যুর করে এবার তুমি স্যাটেলাইট ডেটা ট্রান্সমিট করছে। তাহলে স্যাটেলাইট যদি এক জায়গায় ফিক্সড হয়েছে, তাহলে কন্টিনিউয়াস ডেটা ট্রান্সমিশন সে করতেই থাকবে, কোনো রকম ইন্টারাপশান আসবে না। এইটাই আমাদের দরকার। ডেটা ট্রান্সমিশন যত কন্টিনিউয়াস হবে, তত কিন্তু সেটা আমাদের পক্ষে সুবিধাজনক। তা নাহলে কী হবে দেখবে, এটা আমরা আগেকার দিনে মাঝে মাঝে ফেস করতাম, যখন আমাদের অ্যান্টেনা ব্যবহার করা হতো। চলতে চলতে হঠাৎ করে দেখা গেল ছবিটা ফ্রিজ করে গেছে। তার মানে কি, ওই মুহূর্তে সে ডেটাটা পাচ্ছে না। এখনও কোনো সময় হয় এটা, ডিশ যাদের রয়েছে, কোনো সময় দেখবে ছবিটা ফ্রিজ করে যায় বা আটকে যায়। তার মানে ওই সময়টাতে তার টাইম ল্যাপস হচ্ছে, সিগনালে যে মুহূর্তে সিগন্যালটাকে ক্যাপচার করছে সেটা ঠিকমতো ট্রান্সমিট হচ্ছে না। তো সেটা যত কম হবে তত আমাদের পক্ষে মঙ্গল। আচ্ছা, নেক্সট হচ্ছে যে জিও স্টেশনের স্যাটেলাইট যেহেতু একটা বিশাল বড় হাইটে রয়েছে, মোটামুটি 3টে স্যাটেলাইট, মিনিমাম 3টে স্যাটেলাইটই কিন্তু যথেষ্ট আর্থের এন্টায়ার ইমেজটাকে ক্যাপচার করতে বা এন্টায়ার আর্থের সিগন্যাল ট্রান্সমিট করতে। ওকে, তো সেই জন্যই এটা বলা হচ্ছে যে এই গ্রুপ অফ 3 স্যাটেলাইটস ক্যান কভার এন্টায়ার আর্থ। এটা মিনিমামের কথাই বলা হচ্ছে, আরও বেশি থাকলে সেটা তো আরও বেটার ট্রান্সমিশন হবে। ওকে, আচ্ছা,
এবার এখানে যে ছবিটা রয়েছে সেই ছবিটার কিছুই না, আমরা আগেও দেখেছি যে এটা ওই জিওস্টেশনারি স্যাটেলাইট, বা একটু আগে যেখানে আমরা ইকুয়েটোরিয়াল স্যাটেলাইট বলেছিলাম এটা ঠিক একই রকম তাই জিনিস। যে এই যে স্যাটেলাইটগুলো রয়েছে, খেয়াল করো এইখানে, এই দেখো এই স্যাটেলাইটটা রয়েছে, এই যে ডটের লাইনটা যাচ্ছে, এই ডটের লাইনটা হচ্ছে অ্যাকচুয়ালি সিগন্যাল ট্রান্সমিট করছে সে। এবারে আর্থ তো অ্যাক্সিসের চারিদিকে ঘুরছে, তার মানে এই স্যাটেলাইটটাও আর্থের সাথে সাথে ঘুরবে, তার মানে এই যে কান্ট্রি, এই কান্ট্রির ওপর সে কন্টিনিউয়াসলি কিন্তু সিগন্যালটা সেন্ড করতেই থাকবে। সেই কারণে ডেটা ট্রান্সমিশন অনেক বেশি স্মুথ হবে। তো এটা হচ্ছে বেসিক্যালি আমাদের জিওস্টেশনারির একটা বেনিফিট। নেক্সট, একটু আগে আমি তোমাদের বলছিলাম যে যখন আমি, দেখো আমি আরেকবার দেখাই, জিওস্টেশনারি যখন আমি বলেছিলাম তখন দেখো এই যে অরবিট টাইপটা সার্কুলার বলেছিলাম। তার মানে অন্যরকমও কি হতে পারে? এই অন্যরকম হলে কি হবে সেটা এখন বলবো। দেখো এইখানে একটা কথা লেখা আছে জিওসিনক্রোনাস। জিওসিনক্রোনাস আর জিওস্টেশনারি দুটো কনসেপ্টের দিক থেকে দেখে মনে হচ্ছে একই রকম, কিন্তু একটু সূক্ষ্ম তফাৎ আছে। কি তফাৎ? জিওস্টেশনারি যেমন পৃথিবীর একটাই জায়গাতে সবসময় ফিক্স থাকবে, জিওসিনক্রোনাস কিন্তু তা নয়। জিওসিনক্রোনাস কি হবে? এ রোটেট করছে, রিভলভ করছে পৃথিবীর চারিদিকে, কিন্তু পৃথিবীর কোনো একটা পার্টিকুলার জায়গায় সে একই টাইমে ফিরে আসবে। মানে কথাটা এরকম, ধরো তুমি যে বাড়িতে রয়েছো সেইখান থেকে তুমি দুটো স্যাটেলাইটকে দেখতে পাচ্ছ এই মুহূর্তে, একটা হচ্ছে জিওস্টেশনারি, একটা হচ্ছে জিওসিনক্রোনাস। জিওস্টেশনারি স্যাটেলাইটটাকে তুমি সারা দিন সারা রাত একই জায়গায় ফিক্স দেখবে, কিন্তু জিওসিনক্রোনাস কি হবে? ধরো এই মুহূর্তে সে তোমার বাড়ির ওপরে রয়েছে, আবার কালকে ঠিক এই সময়তে তোমার বাড়ির মাথায় সে আবার ফিরে আসবে। অর্থাৎ একই লোকেশানে দিনের একটা নির্দিষ্ট সময়ে সে ফিরে ফিরে আসছে, আর ওই সময়টা, ওই মুহূর্তটা চেঞ্জ হয়ে গেলে সে আবার অন্য কোনো জায়গায় চলে যাবে। তাহলে এই যে মোশনটা, এই জন্য এটাকে বলে জিওসিনক্রোনাস। আর এর অরবিটটা কিন্তু আমাদের জিওস্টেশনারির অরবিটের মতো ওরকম ইকুয়েটোরিয়াল বা এরকম সার্কুলার নয়, ঠিক আছে? তো সেই জন্যেই আমাদের জিওস্টেশনারিতে উল্লেখ করতে হয়েছিল যে তার অরবিট টাইপটা সার্কুলার। আচ্ছা, তাই এটা সেম টাইম পিরিয়ড। আচ্ছা, এইবারে দেখো এইখানে, আচ্ছা আমি এখানে একটা কথা বলি, এখানে হয়তো কারো কারো একটা কনফিউশন হতে পারে যে স্যার আপনি তো বললেন যে একই জায়গায় ফিরে ফিরে আসছে, তাহলে ইট হ্যাজ সেম টাইম পিরিয়ড অফ রেভলিউশন উইথ আর্থ, এই কথা তাহলে কেন বলা আছে? তার মানে এরও তো 24 ঘন্টাই দাঁড়াচ্ছে। জিওস্টেশনারিও 24 ঘন্টা পেয়েছিলাম, এই স্যাটেলাইটও তাহলে 24 ঘন্টা পাচ্ছি, তাহলে আপনি আবার বলছেন যে স্যাটেলাইটটা মুভ করছে। তার কারণটা হচ্ছে এই মুহূর্তে যদি তোমার বাড়ির মাথায় জিওসিনক্রোনাস স্যাটেলাইটটা থাকে, তাহলে আবার 24 ঘন্টা পরে তোমার বাড়ির মাথাতে আবার সে ফিরে আসবে, কিন্তু এই মুহূর্তটা পেরিয়ে গেলে স্যাটেলাইটটা কিন্তু তোমার বাড়ির মাথা থেকে শিফট করে অন্য কোনো জায়গায় চলে যাচ্ছে। এই জন্যে এটাকে সিনক্রোনাস বলা হচ্ছে, স্টেশনারি বলা হচ্ছে না। আশা করি আমরা বক্তব্যটা বুঝতে পেরেছি। অর্থাৎ 24 ঘন্টাতেই সে একই জায়গায় ফিরে আসছে, কিন্তু জিওস্টেশনারির মতো একই লোকেশানে 24 ঘন্টা ফিক্সড নয়। এইটা হচ্ছে ডিফারেন্স। এইখানটা কিন্তু আমি দেখেছি ছেলেমেয়েরা একটু কনসেপ্টটা ঠিক থাকে না। তো আশা করি এবার আমরা বুঝতে পেরেছি বিষয়টা। আচ্ছা, এরপরে যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে সান সিনক্রোনাস অরবিট। সান সিনক্রোনাস অরবিট হচ্ছে এই ছবিতে দেখা যাচ্ছে, দেখো এই রোটেশনটা ঠিক এইভাবে হচ্ছে আমাদের সান সিনক্রোনাসের। এইখানে সান আছে, ঠিক আছে, এই হচ্ছে আমাদের দিনের সময়টা। তাহলে এই সব সময় কি করছে? সানকে ফেস করে আছে সব সময়, অল টাইম। সেই জন্য এটাকে বলে সান সিনক্রোনাস, সানের সাথে সিনক্রোনাস বলে এইটা আমরা বলছি। আর এখানে একটা জিনিস মনে রাখতে হবে, প্রত্যেক দিন এই স্যাটেলাইটটা 1 ডিগ্রি করে তার পজিশন চেঞ্জ করে। কেন 1 ডিগ্রি করে পজিশন চেঞ্জ করে? পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে আসতে কতদিন সময় নেয়? 365 দিন। তার মানে সানের 360 ডিগ্রি রোটেশন আর্থ কখন দেখে? গোটা 1 বছর ধরে দেখে। তাহলে এই স্যাটেলাইটটা যদি সানকে ফোকাস করে থাকে, তাহলে আমরা ধরে নিতে পারি প্রত্যেক দিন সে 1 ডিগ্রি করে নিজেকে রোটেট করছে, রিভলভ করছে। তো এই জন্যেই যদি বলা হয় যে রোটেশনাল ডিগ্রি কত সান সিনক্রোনাসের, আনসার হবে কিন্তু 1 ডিগ্রি। এইটা আমাদের মনে রাখতে হবে। তবে কখনো কখনো এক্সামে কিন্তু এই জিনিসটা দিয়ে দিতে পারে।
এখন অবধি আমি কোনো এক্সামে দেখিনি, তবে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ইনফরমেশান, এটা কিন্তু আমাদের মনে রাখাই ভালো। নেক্সট হচ্ছে অ্যাডভান্টেজ, সান সিঙ্কোনাসের অ্যাডভান্টেজ। এখানে কি রয়েছে, consistent lightning conditions of the earth surface enable us to compare image from the same season over several years। অর্থাৎ বিভিন্ন বছরে আমরা যদি আমাদের ওয়েদারটাকে ডেটাটাকে অ্যানালিসিস করি, তাহলে বিভিন্ন বছরে এই সময়টাতে কি কি ওয়েদারিক কন্ডিশন ছিল সেই সমস্ত ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে, ডেটা অ্যানালিসিসের ক্ষেত্রে আমাদের এই স্যাটেলাইটগুলো ভীষণভাবে হেল্প করে। আর এটার হাইট কত, 600 থেকে 800 কিলোমিটার, আর টাইম পিরিয়ড কত, 96 থেকে 100 মিনিটস। বোঝাই যাচ্ছে অত্যন্ত কম। তার মানে এইটাকে আমরা মোটামুটি ওই এলইও হিসেবে ভাবতে পারি, লোয়ার আর্থ অরবিট হিসেবে ভাবতে পারি, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা চলে যাব হচ্ছে আমাদের যে জায়গাটা, সেটা হচ্ছে GSLV Mk3। এটা একটা স্পেশাল টাইপের রকেট ইঞ্জিন। এইটা আমাদের একটু জাস্ট বুঝে নিতে হবে যে ইট ইজ এ 3 স্টেজড ভেহিকেল। ওকে, এবার এই 3 স্টেজ কেন বলা হচ্ছে, কারণ এর বেসিক্যালি 3টে সেগমেন্ট আছে। ফার্স্ট স্টেজ যেটা, সেটা হচ্ছে সলিড মোটর। সেকেন্ড স্টেজ যেটা, সেটা হচ্ছে লিকুইড ফুয়েল। থার্ড স্টেজ যেটা, সেটা হচ্ছে ক্রায়োজেনিক্স। এই ক্রায়োজেনিক্স কিন্তু আমাদের একটু গুরুত্বপূর্ণ বিষয়। ক্রায়োজেনিক্স টেকনোলজিটা কি দেখা যাক। ক্রায়োজেনিক্স এইটাকে বলা হয় সায়েন্স অফ লো টেম্পারেচার ফিজিক্স। অর্থাৎ ফিজিক্সের যে ব্রাঞ্চে অত্যন্ত কম তাপমাত্রা নিয়ে আলোচনা করা হয় বা গবেষণা করা হয়, সেইটাকে বলা হয় ক্রায়োজেনিক্স। ক্রায়োজেনিক ফিজিক্স বলে এটাকে। আচ্ছা, এবারে দেখো তারপরে কি লেখা আছে, দিস টেকনোলজি ইজ এসেনশিয়াল ফর GSLV Mk3। অর্থাৎ এই যে আমি ইঞ্জিনটা ব্যবহার করছি, এই ইঞ্জিনটা কোন টেকনোলজির ওপরে চলছে, সেটা হচ্ছে ক্রায়োজেনিক টেকনোলজি। খুব ইম্পর্টেন্ট এটা ইনফরমেশান, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এবার তারপরে কি, হাইড্রোজেন অ্যাজ এ ফুয়েল ক্যান প্রোভাইড গ্রেটার থ্রাস্ট। তাহলে আমি এই যে ফুয়েলটা ইউজ করছি সেকেন্ড স্টেজে এসে, দেখো এখানে আমি যদি দেখাই, সেকেন্ড স্টেজে এসে আমার লিকুইড ফুয়েল লাগছে। তো এই লিকুইড ফুয়েলটা আমি কি ব্যবহার করি, লিকুইড ফুয়েলটা যেটা আমি ব্যবহার করি সেটা হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেন কেন, তার কারণ হচ্ছে যে হাইড্রোজেন সবথেকে বেশি থ্রাস্ট দিতে পারে। থ্রাস্ট যত বেশি আসবে তত রকেটকে লিফট করানো অনেক ইজি হবে। ওকে, তো মোটামুটি রকমভাবে আমরা স্পেস টেকনোলজি সম্পর্কে আমাদের এক্সামে যতটুকুনি দরকার হবে সেটা আমরা ডিসকাস করলাম। এরপরে আমরা যে জায়গাটায় চলে যাব সেটা হচ্ছে কিছু কোয়েশ্চেন নিয়ে আমরা এবার ডিসকাস করব। চট করে আমরা দেখে নিই। ফার্স্ট কোয়েশ্চেন যেটা রয়েছে সেটা হচ্ছে যে দ্য ফার্স্ট জিওস্টেশনারি স্যাটেলাইট লঞ্চ 1965 ওয়াজ কল্ড, এটা হচ্ছে ইন্টেলস্যাট 1। ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। এটা বেসিক্যালি টেলিকমিউনিকেশনের জন্যই ইউজ করা হয়েছিল, ইন্টেলস্যাট 1। নেক্সট যেটা তোমাদের আমি বলছিলাম যে ট্রান্সপন্ডার কি কাজ করে, ইম্পর্টেন্ট প্রশ্ন এটাকে অবশ্যই আমাদের নোট করতে হবে ভালো করে, যে এ ট্রান্সপন্ডার ইজ অ্যান ইকুইপমেন্ট হুইচ, দেখো, রিসিভস এ সিগন্যাল ফ্রম আর্থ স্টেশন অ্যান্ড অ্যাম্পলিফাইজ। ঠিক কথা। চেঞ্জেস দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য রিসিভড সিগন্যাল, আমি বলেছি মডিফাই করে। রিট্রান্সমিট দ্য রিসিভড সিগন্যাল, আবার সে পৃথিবীতে ফেরত পাঠিয়ে দেয়। তাহলে রিসিভ করলো, মডিফাই করলো, আবার ফেরত পাঠিয়ে দিল। তাহলে এই যে টোটাল জিনিসটা, এটা হচ্ছে ট্রান্সপন্ডারের কাজ। তার মানে সবগুলোই রাইট আনসার। তাহলে আনসার হচ্ছে অল আর ট্রু। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। নেক্সট হচ্ছে জিওস্টেশনারি স্যাটেলাইট হ্যাজ, ভালো করে দেখো এটা, জিওস্টেশনারি স্যাটেলাইট হ্যাজ সেম টাইম পিরিয়ড দ্যাট অফ দ্য আর্থ। ঠিক কথা, কারণ তবেই তো 24 ঘন্টা এসে ঘুরছে। সার্কুলার অরবিট আমি বলেছি। রোটেশন ইন দ্য ইকুয়েটোরিয়াল প্লেন, অর্থাৎ এইটা ইকুয়েটোরিয়াল অরবিটেই কিন্তু প্লেস করা হয় বা পার্ক করা হয়। তার মানে তিনটে জিনিসই কিন্তু আমার কাছে সত্যি। তাহলে আনসার কি হবে, এটা অল আর ট্রু। নেক্সট, ইন্টেলস্যাট স্ট্যান্ডস, অর্থাৎ ইন্টেলস্যাট এই কথাটার মানে কি।
এই কথাটা হচ্ছে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন স্যাটেলাইট। এটা কিন্তু আমাদের একদম পুরো মেমোরাইজ করে ফেলতে, মুখস্থ করতে হবে। এখানে ছেলেমেয়েরা জেনারেলি একটা কমন মিস্টেক করে, এই ইন্ডিয়ান টেলিকমিউনিকেশন স্যাটেলাইটটা কিন্তু বেশি করে ওরা ভুল করে আসে, তো সেটা কিন্তু আমাদের একটুখানি সাবধান থাকতে হবে। এটা কিন্তু ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন স্যাটেলাইট। নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং, এটা অফ হবে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্পেস টু স্পেস ট্র্যাকিং অ্যান্ড কমিউনিকেশন ডিভাইস, এটার আনসার হচ্ছে IDRSS। IDRSS, ওকে। GSS কি? GSS হচ্ছে জিও স্টেশন স্যাটেলাইট। SSSটা কি? সান সিঙ্গোনাস স্যাটেলাইট। তো এটার আনসার কি হবে? IDRSS, ওকে। নেক্সট হচ্ছে হোয়াট ইজ দ্য ইন্ডিয়াস ফার্স্ট সোলার মিশন? ইম্পর্টেন্ট প্রশ্ন। গগনযান, পার্কার প্রোব, আদিত্য L1, অল আর ট্রু। আনসার হচ্ছে আদিত্য L1। নাম শুনেই বোঝা যাচ্ছে এটা কিছুটা কমন সেন্স ব্যবহার করলেই আমরা আনসার করতে পারি, কারণ ইন্ডিয়ার কোনো স্যাটেলাইট বা কোনো স্পেস প্রোগ্রাম কিন্তু ইংলিশ নাম অনুযায়ী হয় না। গগনযান মাথায় রাখবে, গগনযান হচ্ছে ফার্স্ট ম্যান্ড মিশন, অর্থাৎ ডিপ স্পেসে যে মানুষ পাঠানো হবে সেটা কিন্তু গগনযান সেই প্রোগ্রামটার নাম। আর এটার আনসার হচ্ছে আমাদের আদিত্য L1। নেক্সট হচ্ছে হুইচ স্যাটেলাইট ইজ ইউজ ডিজাস্টার ম্যানেজমেন্ট? এটা হচ্ছে কার্টোস্যাট 3। ইম্পর্টেন্ট প্রশ্ন, আমাদের মাথায় রাখতে হবে। নেক্সট হচ্ছে হুইচ আর্ম অফ ইসরো ওয়াজ অ্যাওয়ার্ডেড অ্যাজ মিনিরত্ন স্ট্যাটাস? আমি আগেই ডিসকাস করেছি, আনসার হচ্ছে অ্যান্ট্রিক্স। তারপর হুইচ ডিভাইস ইজ ইউজ টু ম্যাপ ডিস্টারবেন্স ইন ইকোসিস্টেম? এটা হচ্ছে নাইজার। নাসা ইসরো সিনথেটিক অ্যাপারচার র্যাডার। নাসা ইসরো সিনথেটিক অ্যাপারচার র্যাডার। লাস্ট কোয়েশ্চেন, খুব সহজ, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ হাইট অফ জিওস্টেশনারি স্যাটেলাইট? আনসার হচ্ছে, আমি ডিসকাস করেছি অলরেডি, 36,000 কিলোমিটার। তাহলে এই হচ্ছে আমাদের স্পেস টেকনোলজি, স্পেস সায়েন্স থিওরি এবং তার রিলেটেড কী কী টাইপের কোশ্চেন আসে সেই জিনিসগুলো আমরা ডিসকাস করলাম। একদমই স্যার, মানে শুধু অনলাইন ক্লাসেস নয় স্টুডেন্টস, আপনারা নিশ্চয়ই দেখলেন যে অনলাইন ক্লাসের পরও কিন্তু কোয়েশ্চেন আনসার একদম প্যাটার্ন টাইপ ধরে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হয়, যাতে প্রিপারেশন আপনাদের পুরোপুরি হতে পারে। রাইস এডুকেশন এজন্যই বোধহয় সবার থেকে আলাদা। স্যার, থ্যাংক ইউ ফর কামিং আমাদের রাইস অনলাইন ক্লাসে এসে এত সুন্দর একটা সাবজেক্ট নিয়ে এবং টপিক নিয়ে আমাদের স্টুডেন্টসদের বোঝানোর জন্য। ধন্যবাদ। আজকে এখানেই শেষ করতে হচ্ছে। আপনারা সকলে ভালো থাকুন আর অবশ্যই দেখতে থাকুন চেতনা টিভি। নমস্কার।